দাওয়াতের আয়োজনটা হঠাৎ করে যেহেতু করেছি, কাজগুলো সেভাবে গুছিয়ে করতে পারিনি। রান্নাবান্নারও আয়োজনটা বেশ কম ছিল। তবে তার মাঝখান থেকে মনে হলো বাচ্চাদের যেহেতু হলিডে, ওদেরকে একটু খুশি করি। সাথে আমার আয়াত বাবাও খুশি হবে। আসসালামু আলাইকুম। সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে দাওয়াতের আরও একটা ব্লগ শেয়ার করছি। গতকালের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি কিছু মিষ্টি বানিয়েছি, তো সকালবেলায় মাথায় এলো কিছু মিষ্টির জন্য মালাই তৈরি করি, কারণ এই মিষ্টিগুলো দিয়ে যদি রসমালাই তৈরি করা হয় খেতে না বেশ ভালো লাগে। গতকাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার এই গাছটার অবস্থা খুব খারাপ, তো গতকাল থেকে পানি দিচ্ছিলাম, যদি একটু চেঞ্জ হয় তাহলে আর কাটবো না। তো দেখলাম যে না, এগুলো আর ঠিক হবে না। আসলে এই গাছগুলো, বিশেষ করে মানি প্লান্ট বা এই টাইপের গাছগুলো একবার যদি এরকম শুকিয়ে যায়, এগুলো কিন্তু আর নর্মাল হয় না। ডালগুলোকে অবশ্য ফেলছি না। এই ডালগুলো না মানি প্লান্টের মতো ছোট ছোট করে কেটে পানিতে রাখলে শিকড় হয়। তো যদি এগুলো শিকড় হয় তাহলে আরেকটা পটে লাগাতে পারবো। আর বড় পটটা একটু সময় করে দেখি চেঞ্জ করা যায় কিনা। টুকটাক হাতের কাজগুলো সারছি, আর একটা পাশে আমি বেশ খানিকটা দুধ ঘন করে নিয়েছি রসমালাইয়ের জন্য। ফেসবুকের রিলস দেখে অনেকেই বলেছেন, মানে এত চাকা চাকা ছানা হলো কি করে, বা এত ঘন হলো কি করে। কিছুই না, আমি না এই যে কিছুক্ষণ পর পর এসে নাড়ছি, ওই যে স্বরগুলো, সেগুলোই মাঝে মাঝে ভেঙে দিচ্ছি। ওই স্বরগুলোই এখানে আসলে জমে জমে আছে। এখানে আমি আসলে কিছুই মিশাইনি। আপনারা যে আন্দাজে বানাবেন বা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে পরবর্তীতে চিনি দিয়ে নেবেন। আমি এখানে চিমটি পরিমাণ এলাচির পাউডারও দিয়েছি। ব্যাস, এবার নামিয়ে নিলেই আমাদের রসমালাইয়ের মালাইটা রেডি। আর এই হচ্ছে আমার গতকালকের বানানো রসগোল্লাগুলো। মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, রসমালাই বানানোর পর খেতেও বেশ ভালো হয়েছে। মিষ্টি জাতীয় জিনিস বানালে আমি চেষ্টা করি ১ দিন বা ২ দিন আগে বানিয়ে রাখার জন্য। তাহলে না খেতেও ভালো লাগে, সেট হয়ে যায়, দেখতেও বেশ ভালো লাগে। আমি এই যে আজকে মালাই বানালাম, যদি এই রসগোল্লাগুলো আমি মালাইতে ডুবিয়ে আরও একটা দিন রাখতে পারতাম তাহলে খেতে বেশ ভালো হতো। তবে কালকে রাত্রে আর সময়ের সাথে কুলাতে পারিনি, সেই কারণে আজকে সকালেই ভিজালাম। গতকালের ভিডিওতে অনেকেই কমেন্টস করেছেন এর মধ্যে আমি বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়েছি কিনা বা কেন দেইনি, এরকম অনেক অনেক প্রশ্ন। ছানা যাতে ভেঙে না যায় সেই কারণে অনেক সময় দেখা যায় আমরা সুজি, ময়দা এগুলো একটু বেশি করে মিলাই। সেক্ষেত্রে বেকিং পাউডারটা দেওয়ার প্রয়োজন আছে। তবে গতকাল আমি এর মধ্যে শুধুমাত্র অল্প একটু ময়দা মিলিয়েছি, যাতে করে ছানাগুলোর মধ্যে কোনো ধরনের ফাটল বা ক্র্যাক না হয়। তো এই তো এখানে একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন। ভেতরে কিন্তু শক্ত কোনো গুটিও নেই, আবার ভেতরটা বেশ স্পঞ্জি হয়েছে। যাই হোক, অনেকেরই তারপরও অনেক ধরনের প্রশ্ন থাকে। আসলে সবসময় যেটা বলি, ছানার যে কোনো মিষ্টি তৈরি করতে হলে না ছানাটা পারফেক্টভাবে তৈরি করতে হয়, তা না হয় যে কোনো মিষ্টি দেখা যায় পারফেক্ট হয় না। আমি কিছু রসগোল্লা আলাদা করে নিয়েছি, বাকিগুলোকে এভাবে চেপে পাতলা রসটা ছাড়িয়ে আমি এর উপরে মালাইটা দিয়ে নিব। তবে আপনারা যদি শুধু এরকম বড় সাইজের রসমালাই বানান কিংবা ছোট সাইজের যেটাই বানান না কেন, আপনারা গরম গরম অবস্থায় না এইভাবে রসগুলো ছাড়িয়ে সেই মালাইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ জাল করে নেবেন। সেই রসমালাইটা খেতে খুবই ভালো লাগে। অনেকেই প্রশ্ন করেছেন, আপু এই মিষ্টিগুলোকে ডিপে কিংবা নর্মাল ফ্রিজে রাখা যাবে কি না? তো তাদের জন্য বলছি, আপনারা যদি রসমালাই বানান তাহলে না আপনারা এরকম একটু শিরাটা ছাড়িয়ে এভাবে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। যেদিন মালাইটা বানাবেন সেদিন মালাই বানানোর পর এগুলোকে নর্মাল টেম্পারেচারে এনে আপনারা মালাইতে দিয়ে ভালো করে জাল করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের মিষ্টি বানানোটা বেশ সহজ হয়ে যাবে, বা সময়টা সত্যি অনেকটা বেঁচে যাবে। আর এই যে মিষ্টিগুলো, এগুলো মালাইতে দিয়ে কিছুক্ষণ জাল করলেই না মিষ্টির টেস্ট অনেক বেড়ে যায়। তবে আজকে আমার অনেক রান্নাবান্না করতে হবে, তাই আমি এই তো মালাইটা উপর দিক থেকে এভাবে ঢেলে রেখে দিচ্ছি। এই যে মালাইটা জাল করে রেখেছিলাম, ঠান্ডা হওয়ার পরে কিন্তু বেশ খানিকটা জমে গেছে। তো যারা প্রশ্ন করেছেন এর মধ্যে এগুলো কি দিয়েছি, তাদের জন্য বলছি এখানে আসলে কিছুই দেইনি। ঘন ঘন ওগুলো হচ্ছে দুধের স্বর। ব্যাস, এবার উপর থেকে আপনারা মাওয়া দিলে সেটাও ছড়িয়ে দিয়ে মেহমানের সামনে দিতে পারেন। তবে আমি যেহেতু এগুলো বিকালে দিব, তাই এখন এভাবে র্যাপ করে ফ্রিজে রেখে দিচ্ছি। বিকালে যখন সবার সামনে দিব তখন উপর থেকে মালাইটা দিয়ে দিব ইনশাল্লাহ। বাংলাদেশ থেকে কেউ যখন আসে তখন না আমি রান্না করতে খুব বেশি হিমশিম খাই। তার বড় কারণ হচ্ছে আমার বাসায় তেল, ঝাল এগুলো খুব বেশি কম খাওয়া হয়। আর দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশের শাক, সবজি, মাংস এগুলোর স্বাদ কিন্তু একদম অন্যরকম। ইউরোপ, আমেরিকায় যখন আমরা বাঙালিরা আসি তখন এখানকার খাবার-দাবারের ঘ্রাণ অন্যরকম মনে হয়, স্বাদ একদম পাঞ্চে মনে হয়।
এখন দেখা গিয়েছে বছরের পর বছর থাকতে থাকতে না আমাদের এখানকার খাবারই ভালো লাগে। যখন বাংলাদেশে যাই তখন বাংলাদেশের খাবারের ঘ্রাণ আমার কাছে না খুব স্ট্রং মনে হয়। তাই যে মেহমানরা ২-১ সপ্তাহের জন্য আসে তাদের জন্য রান্না করতে ভয়ই লাগে। যাই হোক, আজকে যেহেতু বাংলাদেশের মেহমানও আমাদের সাথে আছে সেই কারণে না আমি রান্নার যে রেসিপি সেগুলো একদম ভিন্নভাবে করেছি আর আইটেমও একদম কম করেই করছি। আজকে চিকেনটাকে তান্দুরি করে রোস্টের মতো রান্না করব, এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। একটু পোড়া পোড়া তো হয়তো খেতে ভালো লাগবে, সাথে ঝাল গরুর মাংসটা রাখছি। আজকে মেহমানদের জন্য এখানেও একটু বাটা মশলা, একটু ঝাল, একটু তেল দিয়েই রান্না করছি। আর বাচ্চারা যেহেতু আছে, বাচ্চাদের জন্য আমি একটু মিটবল রান্না করছি। এটা আমি একটু সাওয়ার ক্রিম দিয়ে রান্না করব, যাতে করে বাচ্চারা আর কিছু খেতে না পারলেও এটা খেতে পারে। আমার বাসায় এত এত মেহমান আসে, আমি এত এত রান্না বান্না করি দেখে অনেকেই আসলে আমাকে বলেন যে আপু তোমার তো কষ্ট হয়ে যায়, বিদেশ বাড়িতে একা একা সব করতে হয়। কষ্ট হয় না সেটা আমি বলবো না, কষ্ট হয়, তবে আমার ছোটোবেলা থেকে এগুলোর প্রতি আগ্রহ তো। মানে দেখা যেত কি আমার বন্ধু বান্ধব বা ওই যে এক জায়গায় বসে আড্ডা দেওয়া কিংবা অনেক মানুষের ভিড়ে কোথাও বসে নিজের মতো করে গল্প করা, সেগুলো হয় না। দেখা যেত আমি যখন যেখানে যাচ্ছি সেখানে আমার আত্মীয় স্বজন বা পরিচিত জনদের কার কী লাগবে বা কার কোন কাজে আমি আসবো, আমি সেগুলোই করতাম। এখনও দেখা যায় এই কাজগুলো করতে আমার ভালোই লাগে। এই যে আমার বাসায় এত পরিচিত মানুষ আসে, নিজের ভাই বোনরা আসে, আমি কিন্তু কখনোই আমার ভাই বোন কিংবা পরিচিত মানুষদের নিয়ে মুভি দেখি না, কিংবা সবার সাথে বসে যে লুডো খেলা, দাবা খেলা কিংবা এটা ওটা খেলা, সেটা কিন্তু করি না। কিংবা এমনও হয় না এই যে মেহমানরা আসে সবাই মিলে একসাথে বসে এক রুমে আড্ডা দিচ্ছি, টিভি দেখছি, খেলছি, সেটাও হয় না। দেখা যায় কি আমার বাসায় বেশিরভাগ সময় ছেলেরা হয়তো বসার ঘরে, না হয়তো টিভির রুমে, ওরা ওদের মতো করে গল্প করছে আর আমি ঠিক ঠিক সেই রান্নাঘরেই দিন পার করে দিচ্ছি। ওই যে আমার সাথে যারা আছে আপু ভাবিরা, দেখা যায় যে ওনারাও আমার সাথে হয়তো হাতে টুকটাক কাজ করে দিচ্ছেন, আমরা আমাদের মতো চা খাচ্ছি, একটু কথা বলছি, ব্যাস ওই পর্যন্তই। আসলে প্রত্যেকটা মানুষের প্রকাশভঙ্গি যেরকম আলাদা, চালচলন আলাদা, আবার বেঁচে থাকার যে রাস্তা সেটাও আলাদা। তো আলহামদুলিল্লাহ এভাবেই ভালো আছি, এটাই আমার আমি। এভাবে যাতে সামনের বছরগুলো ভালো থাকতে পারি, দোয়া করবেন সবাই। এর মাঝখান থেকে সোয়া ২টা বেজে গেছে। আজ ছিল শুক্রবার। আমার জনাব শুক্রবারের নামাজ পড়ে আসার সময় আয়াতুর জন্য একটা রেডিমেড কেকই নিয়ে এসেছে। আরও ৪-৫ দিন পর আমার আয়াতের জন্মদিন। আজকে আসলে আপুদেরকে আসতে বলেছি। তবে মনে হলো বাচ্চারা যেহেতু আসছে সবার সাথেও একটা কেক কেটে ফেলুক। ওরা আসলে বাচ্চারা মিলে কেক কাটবে, এটাই ওদের কাছে বিশাল একটা আনন্দ। এর মাঝে বাচ্চাদেরও হলিডে চলছে। বাচ্চারা আসলে দেখা যায় আমাদের কাজের জন্য ওদের খুব একটা দেখাও হয় না। তো ভাবলাম বড়রা তো আমরা গল্প করব, ওদেরও একটা আনন্দ হয়ে গেল। আজকে যেহেতু খাবারের আইটেমগুলো একটু অন্যরকম করে করছি, মনে হলো যে একটা সবজিও রাখা উচিত ছিল। তো পরে ঝটপট আমি মাশরুমের একটা সিজলিং করে ফেলেছি, একটু সুইট অ্যান্ড সাওয়ারের টেস্টে। পোলাওর সাথে আমাদের সবার না এরকম সুইট অ্যান্ড সাওয়ারের একটা কিছু লাগে, আর কিছু না হলেও অন্তত দেখা যায় ক্যাপসিকাম দিয়ে আমি এরকম একটা ডিশ সবসময় সাথে রাখি। আমার মেয়ে সালাদ করে দিচ্ছে, টুকটাক কাজেও বেশ খানিকটা হেল্প করেছে, যদিও ওর দিকে ক্যামেরা ধরার সুযোগই আমার হয়নি। তো সব শেষ, এই তো মা মেয়ে রান্না শেষ করলাম। আমি ফ্রেশ হয়ে নামাজ কালাম পড়ে আবার কিচেনে চলে এসেছি। আজকে আসলে রেস্ট করার সুযোগ হয়নি, যেহেতু আজকে আমাকে রান্নাবান্না সব করতে হয়েছে। এরকম টুকটাক দাওয়াত দিলে দেখা যায় কি মশলা বা যে কাজগুলো আগে করে রাখা যায় সেগুলো আগেই করে রাখি, তবে আজকে আর সেই সুযোগটা হয়নি। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। একটু এলোমেলো হয়েছে, উলটপালট হয়েছে, তারপরও সময় মতো সব কিছু করতে পেরেছি। আমি আসলে ভেবেছিলাম আপুরা হয়তো ৫টা থেকে ৬টার মধ্যে আসবে। তো আমি সেভাবেই টেবিলটা সেট আপ করেছিলাম যে বাচ্চারা প্রথমে কেকটা কাটুক, যদিও আপুদেরকে এগুলোর কিচ্ছু বলা হয়নি। ভাবলাম যে বাচ্চারা এসে একটু খুশি করবে। পরবর্তীতে আসলে আপুরা একটু বের হয়েছিলেন, বাংলাদেশের মেহমান যেহেতু আছে ওনাদের কেনাকাটা ছিল। ওনারা আসতে আসতে বেশ রাত হয়ে গিয়েছিল। আমি কেকের জন্য টেবিল সাজাতে এসে তো হিমশিম খাচ্ছিলাম, বাসায় স্পেশাল কিছুই কিনা নেই। আয়াত মাঝে মাঝে টুকটাক কিছু চকলেট খায়, সেখানেরই কিছু চকলেট ছিল, তো ওখান থেকেই আমি কিছু চকলেট ওদেরকে বের করে দিয়েছি।
আপুদের আসতে একটু সময় লাগছে, তো এদিক থেকে আমি করেছি কি বাচ্চাদের জন্য ব্রাউনি কেক এনেছিলাম, সেখান থেকেই ভেঙে আমি ওদের জন্য একটু ডেজার্ট কাপ তৈরি করে নিয়েছি। আজকে বাড়তি কোনো কিছু মিলাইনি, নিচে জাস্ট ব্রাউনি কেকগুলো ভেঙে দিয়েছি, উপর থেকে আমি ফ্রেশ ক্রিমের সাথে নাটেলা মিশিয়ে একটা ক্রিম তৈরি করে নিয়েছি। আর বাসায় যে টুকটাক চকলেট ছিল সেগুলো দিয়ে উপরটা ডেকোরেশন করে দিয়েছি। এই কাপগুলো দেখলে অনেক আপুরা জিজ্ঞেস করেন যে এই কাপের সাথে কি চামচ আমি ব্যবহার করি। কাপগুলো যেহেতু অনেক বছর ধরে সংগ্রহ করছি, তাই এই যে ছোট চামচ এগুলো যখন যেখানে দেখেছি কিনে নিয়েছিলাম। এই চামচগুলো প্রায় 11-12 বছর বয়স হবে। তো এগুলো আমি আজদা থেকে নিয়েছিলাম, একদম ছোট সাইজের চামচ। তবে আপনারা নর্মাল যেই স্পুন আছে ওগুলোর যে ছোটটা সেটাও কিন্তু এই কাপে দিতে পারবেন। এই গ্লাসগুলোর কথা অনেক আপুই জানতে চান। এগুলোর বয়সও বেশ হয়েছে, 11-12 বছর তো হবে। উইলকিনসনে যারা যেতেন বা আগে গিয়েছেন তারা অবশ্যই জানেন এগুলো উইলকিনসনের কাপ। তো এখন উইলকিনসন বন্ধ হয়ে গেছে, তবে ওরা অনলাইনে এখনও আছে, অনলাইনে চেক করে দেখতে পারেন। আমি আসলে শিওর না। আমি যদি পাই তবে এই গ্লাসগুলো আমি আরও 12টা নিয়ে রাখবো, কারণ এই গ্লাসগুলো না বেশ সুন্দর। এদিক থেকে টুকটাক কিছু নাস্তা বের করে রেখেছিলাম। ওই যে বললাম ভেবেছিলাম সবাই আগে আগে আসবে, গল্প করতে করতে চা খাবে। তো সেই অনুযায়ী কিছু নাস্তা ভেজে নিচ্ছি। আর এই পাশ থেকে সকালবেলায় যেই রসমালাইটা রেডি করে রেখেছিলাম তার উপরে কিছুটা মাওয়া দিয়ে দিচ্ছি। এই মাওয়াটা আমি বেশ কিছুদিন আগে বানিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম। আমি না আগে দেখা যেত 2 রকমের বা 2 কালারের মাওয়া তৈরি করে ডিপ ফ্রিজে রাখতাম। এখন আর সময়ের সাথে পেরে উঠি না, তো ঘুরে ফিরে ওই একটা কালারই বানিয়ে রাখি। আর কিছু মাওয়া আছে একটু নরম করে বানিয়ে রাখি, যেটা আমি লাড্ডু বা এই যে গাজরের হালুয়া কিংবা গাজরের জর্দা ওগুলোতে দেওয়ার জন্য আলাদা করে রাখি। দেখতে দেখতে আমার আয়াত বাবুরও 7 বছর হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার আয়াত বাবার জন্য দোয়া করবেন, সেই সাথে আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন। বিদেশের মাটিতে বলতে পারেন এক প্রকার একাই খুব কষ্ট করে বাচ্চাদেরকে এতটুকু বড় করেছি। বিদেশের মাটিতে 3টা বাচ্চাকে আত্মীয় স্বজন পরিবারের সদস্য ছাড়া বড় করা কত যে কঠিন, এটা শুধু আমার মতো যারা আছেন তারাই বুঝবেন। আমার জীবনে এমনও কিছু সময় এসেছে যার কথা বা যেই সময়টাকে মনে করলে এখনও আমার বুক কাঁপে, এখনও আমি ভয় পাই, এখনও আমি কাঁদি। তারপরও আল্লাহর কাছে সব কিছুর জন্য শুকরিয়া। আল্লাহ পৃথিবীর সকল বাবা মাকে হেফাজতে রাখুন, ভালো রাখুন। কি লেখা? Happy 7th birthday and then my name. লেখাটা তো অনেক সুন্দর হয়েছে আজকে। Candle. এটা কি ওদের এটাই? ছিল, হ্যাঁ। তো তুমি চুজ করছো, তুমি জানো না এই এই কালোটা ছিল, আমি তো বলছি ওই কালোটা নাই, কোনটা। আরেকটা কালো থাকে যে খয়রি। এই হচ্ছে আমার জনাব। আজকে ও একা একা কেক এনেছে, ও কি চুজ করেছে সে নিজেই জানে না। বাসায় এসে আমাকে বলছে যে কেকের উপরে এই ডিজাইন কে করেছে, আমি করেছি কি না। ওর অবস্থা দেখে আমি হাসতে হাসতে শেষ। তো এই হচ্ছে আমার অবস্থা। এই কারণেই আমার কাজ আমি গুছিয়ে করি। দেখা যায় ওরা অল্প একটু করতে এলেই না ওরা এলোমেলো হয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ হাজব্যান্ড হিসেবে, বাবা হিসেবে, একটা ঘরের কর্তা হিসেবে তার যেই যেই দায়িত্ব সেগুলো নিয়ে আবার আমাকে কখনোই চিন্তা করতে হয় না, কিংবা দ্বিতীয়বার আমাকে কখনো বলতেও হয় নাই যে এই কাজ কেন করনি বা হচ্ছে না কেন। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো যাই হোক, এর মাঝে আপুরা আসতে আসতে রাতের প্রায় 8টা হয়ে গিয়েছিল। তো বাচ্চারা আসার পর ওদেরকে নিয়ে আমি একটু মানে মজা করেছি। আয়াতকে প্রমিস করেছিলাম যে ওর জন্য একটা গেম রাখবো। তো দেরি হয়ে যাওয়াতে সেটা তো আর হয়নি, তাই নাম্বার দিয়ে ওর সাথে সবাই মিলে একটু মজা করেছি। বাচ্চারাও একটু মজা করলো, এই আর কি। ওদের আরো জোরে। Are you 6? No! I'm 7! Happy birthday, Aya! বেচারা আয়াত কখনোই না এরকম জমজমাটভাবে একটা কেক কাটতে পারিনি। আজকেও কিন্তু ওকে আমরা সবাই মিলে একটা ফাঁকি দিয়েছি। ছিল আমাদের বাংলাদেশের মেহমানের দাওয়াত, সেখান থেকেই একটা ফাঁকে চালাকি করে ওর জন্য কেকটা কেটেছি, যাতে আর কি ও আনন্দটা পায়। তবে সব কিছুর মাঝখানে বারবার বলছিল আজকে আমার বার্থডে না, আমার বার্থডের দিনও আবার মজা হবে। তো বললাম যে ঠিক আছে, সেটা হবে।
বাচ্চারা একটু মজা করলো, এর মাঝখান থেকেই বড়দেরকে আমি হালকা করে একটু খেতে বললাম। যেহেতু দেরি হয়ে গেছে বললাম যে খাবারটাও দিয়ে দেই। আপু আর আমি দুজনে মিলেই সবকিছু গরম করলাম আর রেডি করলাম। তবে ভালোভাবে কোনো ভিডিও আর নিতে পারিনি। এর মাঝখান থেকে আপুই আমার জন্য একটু ক্লিপ নিয়ে দিয়েছে। তো সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করেছি। এই তো সব শেষ, পরিষ্কার আর গোছানোর পালা। তো আমি বাড়তি খাবারগুলো একটু গুছিয়ে দিচ্ছি। বেশিরভাগ জিনিস আমি এই ডিশওয়াশারে দিয়ে দিব। তবে সব জিনিস একবারে মেশিনে হবেও না। আবার এগুলো যে ফেলে রাখবো সেটাও আমি কখনো করি না। যতটুকু এই মেশিনে হবে দিয়ে দিব। বাকিগুলো আমার হাজব্যান্ড সবসময় ধুয়ে দেয়। এদিক থেকে মেয়েরাও সবসময় আমাকে এই তো গোছানো বা পরিষ্কারে বেশ হেল্প করে। সব শেষ বলতে পারেন, কিচেনটাকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে আমি এখন আমার চার্জ নিয়ে বসবো, মানে গরম গরম এক কাপ চা।